স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সাথে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। ধন্যবাদ। এছাড়াও পুরো সময় জুড়ে অতিথি হিসেবে থাকবেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম। তাকেও একটু যুক্ত করে নেই। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে জার্নালে যুক্ত হতে থাকবেন। যুক্ত করে নেব ডাকসু রিটার্নিং অফিসার অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানীকে। অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানীকে একটু স্বাগত জানাতে চাই। জি, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আগামীকাল ভোট হবে। এখন পর্যন্ত আসলে কি প্রস্তুতি আপনারা নিয়েছেন বা কি আশা করছেন, কোনো আশঙ্কা আছে কিনা? অনেক ধন্যবাদ। ডাকসু এবং হল সংসদ ইলেকশন 2025 আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি এই ভোটদান আমরা গ্রহণ করব। আপনারা জানেন গত প্রায় 2 সপ্তাহের অধিক ধরে আমাদের যারা প্রার্থী তারা একটা উৎসবমূলক পরিবেশে তারা তাদের প্রচারণা করেছে। কোনো রকমের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো কোনো একটা ঘটনাও ঘটেনি। তো সেক্ষেত্রে আমরা বলবো তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সেই পরিবেশে একটা আনন্দমুখর পরিবেশে আগামীকালের যে ডাকসু ইলেকশন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি গত 2 সপ্তাহ ধরে যে ধরনের উৎসবমুখর পরিবেশ ছিল, আগামীকাল সারাদিন সে ধরনের উৎসবমুখর পরিবেশ থাকবে। যে কথাটা আপনি বলছেন যে কোনো রকম আশঙ্কা আছে কিনা, আমরা কোনো ধরনের আশঙ্কার কোনো খবর আমাদের কাছে নেই। আমরা আশা করি আমাদের যে ছাত্ররা একটা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের যে 40,000-এর কাছাকাছি যে ভোটার, তারা দীর্ঘদিন ভোটদান থেকে বঞ্চিত ছিল এবং বেশিরভাগই তারা ভোট কখনো দেয়নি। আমরা আশা করি এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে তাদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটি অবসান হবে। আবুল কালাম আজাদ মজুমদার, ডাকসু নির্বাচন ব্যাপক প্রচার আগ্রহ তৈরি করেছে মানুষের মধ্যে। মানে আপনার বিশ্লেষণটা কি? মানে এটা কি শুধু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ নির্বাচন, নাকি এর আরও একটা মানে বিগার আসপেক্ট আছে, মানে জাতীয় নির্বাচনেও কোন ধরনের? ধন্যবাদ। প্রথমত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সিরিয়াস কোনো নির্বাচন প্রথম। সো সেই দিক থেকে এইটা সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা মনে করি এটাকে নির্বিঘ্ন করা, এটা এই নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না করতে পারে সেই জন্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। আপনি দেখেছেন তার কিছু ফলাফল, এর মধ্যে দেখেছেন যে প্রচারণা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা এখানে অন্তত কেউ ঘটাতে পারেনি চেষ্টা সত্ত্বেও। এবং এটা নিয়ে সরকারের যতগুলি সিকিউরিটি এজেন্সি আছে সবাই তৎপর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র আছেন, তাদেরকে এঙ্গেজ করা হয়েছে এখানে, কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একেবারে ভালো নিজের বাড়ি ঘরের মতো চেনেন। বিশ্ববিদ্যালয়ের বেসিকে আমি বলতে শুনছি, বা কোনো একজন কর্মকর্তা একটু আগে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আসলে তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। আমিও এটা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, তারা বাংলাদেশের সচেতন অংশের প্রতিনিধি এবং তারা চাইলে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তাহলে আসলে তাদের বাইরে থেকে আর অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হবে না। তো সব মিলে আমরা যা দেখছি এখন পর্যন্ত পরিবেশটা খুবই উৎসবমুখর
এবং এই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা শেষ হবে, এটাই আমাদের কামনা। এটার সাথে আর যদি আরেকটা জিনিস যদি যোগ করি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা আরেকটা কারণে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি যেখানে 64 জেলার ছাত্রছাত্রীরাই আসলে পড়াশোনা করেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক দূরের জেলা ছাত্রছাত্রীরা হয়তো সেভাবে আসেন না ভর্তি হন না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের ছাত্রছাত্রীরা আসেন, সারা দেশের সব এলাকা থেকে আসেন। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি দেখেছি এটা একটা। আর একটা হচ্ছে যে মানে সমাজের সব ব্যাকগ্রাউন্ডের আসলে প্রতিনিধিত্ব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে আছেন। যেমন শ্রমজীবীর সন্তানও আছে, আবার শিল্পপতির সন্তানও আছে। এক্স্যাক্টলি। সো মানে আপনি যদি বাংলাদেশটাকে দেখতে চান, আপনার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলে অনেকটা দেখা হয়ে যায়, মানে বাংলাদেশের সমাজের চিত্রটা। সে কারণেই কি এত আগ্রহ মানুষের? সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রায়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা কাকে বেছে নিচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের রায়টা আমি মনে করি যে মানে সঠিক রায় হবে। তারা যাকেই বেছে নেন আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো। এবং আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতিটা, যে এই সংস্কৃতির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, আমাদের রাজনৈতিক দলগুলো কাজ করছে, এই সংস্কৃতিটার জন্যও কিন্তু এইটা জরুরি। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন কিন্তু এখন নিয়মিত হয় না, নিয়মিত অনেক বছর পর হয়। এটার একটা বড় কারণ হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য নেই। কেউ বলে পরিবেশ নেই, কেউ বলে পরিবেশ আছে, যে কারণে দেখা গেল যে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা 7 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থেকেছি, ভর্তির 1 বছর ড্রপ ছিল আমার। তো কিন্তু আমরা কোনো ডাকসু নির্বাচন পাইনি, টানা 29 বছর কোনো ডাকসু নির্বাচন হয় না। তারপরে একটা ডাকসু নির্বাচন হয়েছে মাঝখানে, তারপরে আবার বেশ কয়েক বছর গ্যাপ। সো এইটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে ঐক্যের অভাব, পরামর্শ সহিষ্ণুতার অভাব। যে দল সরকারে থাকতো সেই দল পার্সু করতো, আর যারা থাকতো না, যাদের সম্ভাবনা কম, তারা মনে করতো যে পরিবেশ নাই, এভাবে নানাভাবে তারা হতে দিত না, হলেও থাকতে পারতো না। সেটাই সত্যি কথা। তো এখন আমরা দেখছি যে একটা পরস্পরের মতের প্রতি শ্রদ্ধা, প্রার্থীদের বক্তব্য খুব ঘনিষ্ঠভাবে দেখছিলাম, তারা কিন্তু পরস্পরকে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলছেন। এবং এমনও আমরা বলতে শুনেছি প্রার্থীদের যে যেই জিতুক, আমরা আসলে এটা সবারই জয় হবে, কারণ এখানে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখানে এই নির্বাচন করছেন। সো একটা প্যানেল জিতবে, আবার কেউ হেরে যাবে। আমি নিজেও আজকে বলেছি যে হেরে যাবে সে আসলে হারিয়ে যাবে না, কারণ সে এই নির্বাচনে না জিতলেও জাতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা থেকে যাবে। এবং আমাদের জাতীয় রাজনীতিতে যে আমরা আসলে দক্ষ নেতৃত্ব তৈরি করতে চাচ্ছি, বা আমরা চাচ্ছি যে দক্ষ নেতৃত্ব আসুক, সেটাও কিন্তু এই ডাকসু নির্বাচন বা আরও যে কটা ছাত্র সংসদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। জি, আমাদের সঙ্গে রাশিদুল ইসলাম যুক্ত হয়েছেন, SM রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। আপনাকে স্বাগত জানাই এবং সঙ্গে এই আলোচনায় একটু যুক্ত করে নিতে চাই আপনাকে। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে একটু আমাদের সঙ্গে যুক্ত করবেন। আমরা আলাপ করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আমি আজাদ মজুমদার ভাই, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, উনি যেটি বলছিলেন এর পাশাপাশি আমি জাস্ট মন্তব্য, এবারের যে ডাকসু নির্বাচন, এটা কিন্তু বেশ কয়েকটি কারণে খুব গুরুত্ব বহন করে। আপনি যদি দেখেন যে গত 15 বছরের বেশি বাংলাদেশের মানুষ একটা কোথাও ভোট দিতে পারি না, নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সেই পরিবেশ ছিল না। অনেকদিন পর কিন্তু সেরকম একটি মুক্ত পরিবেশে ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা শুরু হচ্ছে ডাকসু দিয়ে। আরেকটি বিষয় যে জুলাই বিপ্লবের পর কিন্তু মানুষের চিন্তার একটা দুয়ার খুলে গেছে, এবং যে আমরা দীর্ঘদিন যে এক ধরনের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম, সেখান থেকে যে একটা গণতান্ত্রিক ধারায় ফেরার যে একটা অংশ, আমার মনে হয়েছে যে ডাকসু নির্বাচন সে গণতান্ত্রিক ধারায় ফেরার একটা অংশ হিসাবে। শুধু এখানে কিন্তু যারা ডাকসুর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আগামী দিন যারা 40,000 যে শিক্ষার্থী, প্রায় 40,000 শিক্ষার্থী যারা ভোট দিবেন, শুধু তারা না, কিন্তু যদি দেখেন যে রাজনৈতিক দলগুলো যারা বা বিএনপি বা জামাত বা এনসিপি সহ যে বড় রাজনৈতিক দলগুলো, তাদেরও কিন্তু একটা ইজ্জতের ব্যাপার হয়ে গেছে যে ডাকসু নির্বাচনটাকে তারা এক ধরনের তাদের রাজনৈতিক মানে, যেহেতু আগামী 5 মাস পরে ফেব্রুয়ারিতে একটা দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত, নির্বাচন সেই নির্বাচনকে প্রাসঙ্গিক
গুরুত্ব বহন করে। অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, বলেছিলেন যে আমরা সামাজিক মাধ্যমে নির্বাচন যেমন একেবারে সামাজিক মাধ্যমে উৎসবমুখর প্রার্থীদের পরিবেশে নানান অনুষ্ঠানের জন্য প্রচারণার উনি আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দিয়েছেন জি যে থ্যাংক ইউ সহযোগিতা করার জন্য। যে আপনার কাছে ফিরবো রাশিদুল ইসলাম। অধ্যাপক গোলাম রব্বানী, আমরা সামাজিক মাধ্যমের নানান ধরনের সুবিধা দেখছিলাম এবং খুবই ইউনিকভাবে অনেকে প্রচারণায় অংশ নিচ্ছিলেন, অনেক প্রার্থী অনেকের সঙ্গে খুব মানে সেটা খুব চোখে লেগেছে সারা দেশের মানুষের। আবার সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন প্রার্থী থেকে শুরু করে অনেকেই। এটা আমার একটু প্রশ্ন যে এটা আসলে এটা নিয়ে কী ধরনের সমস্যা ফেস করলেন আপনারা রিটার্নিং কর্মকর্তারা? আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিই যে আজকে সাংবাদিকদের জন্য যে কার্ড আপনারা দিয়েছেন সেখানে কার্ডে নানান ধরনের হাস্যকর ভুল, সেটা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এটা নিয়ে একটু ব্যাখ্যা যদি করেন। ধন্যবাদ। প্রথম যেটি বলেছেন যে আসলে আমাদের যে অফলাইন এবং অনলাইন প্রচার মাধ্যম দুটোতেই আমাদের যারা প্রার্থী তারা সরব ছিলেন। অফলাইনের কথা তো একটু আগেই বললাম আমি, যে আনন্দ মুখর পরিবেশে তারা তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়েছে। আর অনলাইনের কথা যদি বলি, অনলাইনে আপনি যথার্থই বলেছেন যে আসলে অনলাইনে তাদের যে প্রচারণা, সেই প্রচারণার মধ্যেই একটা ভিন্নতর আমেজ আমরা লক্ষ্য করেছি। অনেকে অনেকভাবেই নিজেকে যে তার প্রচারণা তার করার চেষ্টা করেছেন। কেউ ডলারের মাধ্যমে তার ব্যালট, তার যে প্রচার, তার যে ব্যালট নাম্বার সেটি করেছে, কেউ টাকার মাধ্যমে করেছে, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের যে মাধ্যমে তারা করেছে। তো সেটিও আমাদের চোখে পড়েছে এবং এটি আসলে প্রার্থীরা তাদের যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সব ধরনের প্রচেষ্টা এখানে গ্রহণ করেছে। আর এছাড়া একটা দুঃখজনক বিষয় এখানে আছে, যেটি আপনি বলেছেন যে এই আনন্দ মুখর প্রচারণার মধ্য দিয়ে এই অনলাইন অফলাইনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে, কিছু আমাদের মেয়েদের, আমাদের নারী শিক্ষার্থীদের হতে হয়েছে, বা অন্য এক প্রার্থী আরেক প্রার্থীকে করেছে। তো সেটি এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কয়েকটা পেজ আছে, তারা শিক্ষার্থীরাই এখানে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী দ্বারাই এগুলো পরিচালিত। এগুলোর মাধ্যমে বেশ কিছু বিষয় এখানে ছিল, সেটা কিছু কিছু দুঃখজনক বিষয়। আর সাংবাদিকদের জন্য বরাদ্দ করা কার্ডের ভুল বিষয় আমি বলছি, যার কারণে এটা শাস্তিমূলক ব্যবস্থাও হয়েছে, একজন ছাত্র 6 মাসের জন্য বহিষ্কার হয়েছে। তো সেটা আমরা করেছি। আর অনেক ক্ষেত্রেই আমরা তাদেরকে মৌখিকভাবে এবং টেলিফোনের মাধ্যমে এবং তাদেরকে লিখিতভাবে তাদেরকে সতর্ক করেছি। আর দ্বিতীয় আরেকটা আসলে এটি আমার খারাপ লাগারই কথা, আপনি যেটা বলেছেন, আসলে আমাদের এইখানে ডাকসু ইলেকশন করতে গিয়ে আমরা শিক্ষকরা একটা কমিশন কাজ করেছি, কিন্তু আমাদের জন্য যে ধরনের সেক্রেটারিয়েট ফ্যাসিলিটি সেটি আমাদের ছিল খুবই কম ছিল, যার কারণে মানে লোকবলের অভাবের কারণে। ঠিক আছে, না জি, আশা করি একটা ভালো নির্বাচন, সুন্দর নির্বাচন আপনারা দিতে পারবেন উপহার। আমরা সেরকমটি আশা করছি, কারণ সারা দেশের গণমাধ্যম তো ঠিকই, সারা দেশের মানুষের আগ্রহ থাকবে আগামীকাল। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আবার জানালে। নেপালে দুর্নীতি এবং বেশ কয়েকটি সামাজিক মাধ্যম অ্যাপের উপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে জেনজি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত 19 জনে দাঁড়িয়েছে। এ পর্যায়ে একটু যুক্ত করে নেব আমাদের ইন্টারন্যাশনাল ডেস্কের সহকর্মী চৈতি সরওয়ার। তিনি সারাদিন এই খবরটি কাভার করেছেন, খোঁজখবর রাখছেন এখনও। একই সঙ্গে হাসান সজীব, তিনি আমাদের স্পোর্টস রিপোর্টার, তিনি নেপালে আছেন। বাংলাদেশ দলের নেপাল সফরে তিনি সংবাদ সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। দুজনকে একটু যুক্ত করে নেই। শুরুতে হাসান সজীব, আপনার একটু পরিস্থিতিটা জানি। বাংলাদেশ দল কি অবস্থায় আছে, আপনারা কেমন আছেন এবং ওখানকার পরিস্থিতি আসলে কি? ধন্যবাদ মাহবুব। বাংলাদেশ দল নিরাপদে আছে, এটা আমি নিশ্চিত করেই বলতে চাই। তবে বাংলাদেশ দল এখানে থাকতে চাচ্ছে না,
এখানে থাকাটা পুরোটাই লস প্রজেক্ট তাদের কাছে মনে হচ্ছে। তারা যে উদ্দেশ্যে এখানে এসেছে, দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, অক্টোবরে হংকংয়ের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে। তবে একটি ম্যাচ ড্র হলেও আগামীকাল যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, বাতিল হয়ে গেছে। তাই তারা একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টার দিকে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এবং তারা ইনভাইট করেছে এখানে যারা আমরা সাংবাদিক এসেছি নিউজ কাভারেজের জন্য, যে যদি কোনো সাংবাদিক তাদের বিমানে যেতে চান তারা যেতে পারবেন। তো শুধু সাংবাদিক নন, আমি যে এরিয়াটা আছি সেটা হচ্ছে পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় একটা জায়গা, থামেল। এই এরিয়াটা আপনি জানেন যে অনেক বাংলাদেশি আসেন, যারা আজকেই এসেছেন তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা অনেকেই আজকে এসে আজকে আবার চলে যেতে চাচ্ছেন। কারণ তাদের যে একটা অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, তারা যে জুলাই আন্দোলন দেখেছেন, তারা টের পাচ্ছেন যে এখানে বড় ধরনের একটা আন্দোলন হতে যাচ্ছে। বাংলাদেশ দল নিরাপদে রয়েছে, তবে প্রশ্নটা হলো যে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক হোটেলের পাশেই একটা রাস্তা রয়েছে, এখানে সব সময় যানবাহন চলে, তবে এখন এখানে শব্দ শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি, কিছু পর আর্মির গাড়ি যাচ্ছে। অর্থাৎ যেই শহরটা বেশ রঙিন থাকে, বেশ সরব থাকে রাতে, সেটা এখন একদম শান্ত হয়ে গেছে এবং যারা ফরেনার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বেশ আতঙ্কিত এবং অনেকেই আসলে এখান থেকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন। যেটা আসলে আবুল আমরা কালাম আজাদ দেখলাম মজুমদার, কোনো যে রিপোর্ট প্রশ্ন এবং যদি আমার এখানে কথা বলে সহকর্মীর জানলাম কাছে থাকে করতে পারেন। আমরা। জি জি। জি, হাসান সজীব। আমরা যখন নিউজ কভারেজ করতে এখানে আসি, 2 তারিখ আসি, 4 তারিখ থেকে আমরা বাংলাদেশে নিউজ পাঠাতে পারছিলাম না। আমরা মনে করছিলাম হয়তো বা আমাদের ইন্টারনেট ইস্যু বা অন্য কোনো কারণ। তো একটা সময় আমরা দেখলাম যে এখানে সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করে দেওয়া হচ্ছে এবং এরপর থেকে আমরা নানা মাধ্যমে পাঠানোর চেষ্টা করেও পারিনি, ব্যর্থ হয়েছি। এ, আমরা বুঝতে পারিনি যে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না দেওয়ার কারণে এখানের যে এত বড় একটা আন্দোলন হবে কেউই আসলে আঁচ করতে পারেনি, যেটা স্টেডিয়াম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে এবং বাংলাদেশ দল শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে আসতে পারেনি। যেমনটা বলছিলাম যে এখানে যেই মানুষ রয়েছে তারা কিন্তু বাংলাদেশের ঘটনাটা বেশ ভালো মতোই জানে এবং বিশেষ করে ছাত্র এবং ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই আন্দোলনটা দেখে অনেকটা উদ্বুদ্ধ হয়েছে। তাদের যে কোনোভাবে এই আন্দোলনের সফলতা দরকার, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক তারাও কিন্তু এখানে ছুটে গেছেন। তার মানে শুধুমাত্র মাথা শুধুমাত্র কপালে। শিক্ষার্থীরা না বা ছাত্ররা নয়, মানে এখানে সমাজের সব অংশই যুক্ত হয়েছে। আমাদের জানার ইচ্ছা একদমই, হচ্ছে যে কারণ এখানে- আসলে আন্দোলনটা কি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার আন্দোলনেই সীমাবদ্ধ আছে, নাকি এটা এখন এর সাথে নতুন কোনো দাবি দাওয়া যুক্ত হয়েছে? আমরা যেমনটা আসলে লোকাল পিপলদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেটা হোক কোনো ড্রাইভার কিংবা হোটেল ব্যবসায়ী, তাদের কথা হচ্ছে শুরু থেকে এই যে সরকারটা রয়েছে তাদের বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে তাদের মতবিরোধ রয়েছে, তারা আসলে কথা বলতে পারছিলেন না। এবং যেটা আসলে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে, তার পেছনের ঘটনা যে নেপালের সাংবাদিক যারা রয়েছেন তারা যেমনটা আমাদেরকে ইনফর্ম করেছেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে তারা আন্দোলন গড়ে তুলছিলেন যে এই সরকারের বিরুদ্ধে। এই ভয়ের কারণেই তারা আসলে সোশ্যাল মিডিয়াকে ব্যান করেছে, যেটা তাদের মতামত। এবং আমরা যতদূর জানতে পারি যে এখানে যে হোটেলগুলো আছে, যত বিজনেস আছে, তারা কিন্তু বেশ বড় ক্ষতির মুখে পড়েছে এই সময়টায়। কারণ সোশ্যাল মিডিয়া না থাকার কারণে, আমি যদি বাংলাদেশ ম্যাচকে দিয়ে উদাহরণ দেই, যে যেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেপালে ম্যাচ ছিল, প্রায় 1 কোটি টাকার উপর তারা স্পন্সর থেকে পেয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকার কারণে পাবলিক বাংলাদেশের খেলাটা সম্পর্কে না জানতে পেরে তারা আসলে সেভাবে প্রচার প্রচারণা করতে পারেনি, যার কারণে 15,000 দর্শকের জায়গায় আমরা প্রথম দিন দেখতে পেয়েছিলাম মাত্র 4,000 দর্শক এসেছে, যেটা নেপালের অনেক মানুষই অবাক হয়েছেন। কারণ এই সোশ্যাল মিডিয়া নেপালের প্রায় 90% মানুষ ব্যবহার করেন। না, শুধু শুধুমাত্র নেপাল না, social এটা media এখন নয়। এখন আসলে জীবনের অংশ হয়ে গেছে। একদম, একদম। এটা চৈতি সরোয়ার, চৈতি সরোয়ার, আপনি খোঁজ খবর রাখছিলেন সারাদিনই, যেটা আবুল কালাম আজাদ মজুমদার যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আমারও, যে এই আন্দোলনটা এখন আর আসলে সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার আন্দোলনে নেই, সেটা আসলে আরো অনেক অনেক দূর এগিয়ে গেছে। মানে এখন কোন দিকে যাচ্ছে আসলে আন্দোলন? মাহবুব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণেই যে বিক্ষোভটা আসলে শুরু হয়েছিল, সেই বিক্ষোভ বা আমরা যেটা বলছিলাম যে জেনজিদের একটা বিক্ষোভ, জেনারেশন জেড এর বিক্ষোভ, তারা এই বিক্ষোভের নামও দিয়েছে কিন্তু জেনজি রেভলিউশন।
সেটি আর আসলে শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কিন্তু এক ধরনের সরকার বিরুদ্ধে আন্দোলনের দিকে গেছে। কারণ আমরা জানি যে সোমবার সন্ধ্যার দিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তিনি পদত্যাগ করেছেন। মূলত দেশটিতে যখন উত্তাল অবস্থায় মৃতের সংখ্যা যখন 19 হয়ে গিয়েছে এবং আহতের সংখ্যা প্রায় 350, আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে 347 জন আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে একটি মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে রমেশ লেখক ত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে। এবং এখন যে পরিস্থিতি, কেপি শর্মা ওলির পদত্যাগের কিন্তু এক ধরনের জোর দাবি উঠছে রাজনৈতিক অঙ্গন থেকে। বিশেষ করে আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। তো এটি মূলত আসলে এখন আর বলা যায় যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল, মূলত তারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য তারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিলেন। এরই প্রেক্ষিতে আসলে সরকার দাবি করে যে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট থেকে এসব বক্তব্য দেওয়া হচ্ছে, যার কারণে মোট 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু তারা বন্ধ করে দেয়। তো এখান থেকে রবিবার এক ধরনের বিক্ষোভ, এক ধরনের আন্দোলন তারা গড়ে তোলে, যেটা সোমবারে আসলে এই ধরনের সহিংস প্রক্রিয়ায় চলে যায়। সেটি এখন সরকার বিরোধী আন্দোলনে চলে যাচ্ছে। এখন দুটি দিক হতে পারে। সম্ভবত যারা বিশেষজ্ঞ এবং সমালোচকরা আছেন তারা মনে করছেন যে হয় এই বিক্ষোভ আরো দীর্ঘায়িত হতে পারে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, অথবা রমেশ লেখক যেরকম নৈতিক জায়গা থেকে তিনি পদত্যাগ করেছেন, সম্ভবত কেপি শর্মা ওলি তিনিও পদত্যাগ করতে পারেন। জি, এই পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান তাকে। জি, নেপালের এই বিক্ষোভ বা আন্দোলন, যেটা আসলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা এখন সরকার বিরোধী আন্দোলনের দিকে যাওয়ার আসলে কোনো পথ সুযোগ দেখেন কিনা? পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কি ধরনের ভূমিকা এই আন্দোলনে মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বা খবরাখবর যেটা জেনেছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নেপাল আমাদের সাউথ এশিয়ার একটি ছোট রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের মধ্যে সাউথ এশিয়ান যে রাষ্ট্রগুলোর মধ্যে যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো আপনার বিপ্লবের জন্ম দিচ্ছে বা অভ্যুত্থানের জন্ম দিচ্ছে। কারণ এই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনার সংবিধান আছে, আইনের প্রয়োগ নেই। আপনার আইন আছে, আইনের প্রয়োগ নেই। সংবিধান আছে সংরক্ষিত অবস্থায়। সংবিধানের অ্যাপ্লিকেবল বিষয়গুলো আমাদের এই রাষ্ট্রগুলোতে আমরা ততটা দেখতে পাই না। প্রাতিষ্ঠানিক যে সমস্ত অর্গান আছে রাষ্ট্রের মধ্যে, যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো খুব নড়বড়ে অবস্থার মধ্যে থাকার জন্য কিন্তু এই ধরনের অভ্যুত্থানগুলো হচ্ছে, বিপ্লবগুলো হচ্ছে। আমাদের বাংলাদেশে হয়েছে, এবং কিছুদিন আগে আপনার ইন্দোনেশিয়াতে হলো, এখন আবার নেপালের দিকে, নেপালে এই অভ্যুত্থানটা হয়েছে। ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে একটি বৃহৎ আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনের দিকে এই আন্দোলনগুলো টার্ন নিচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে আপনার জনগণের জন্য রেসপন্সিবল সরকার ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি এই রাষ্ট্রগুলো। মানে রাষ্ট্রগুলো নবীন রাষ্ট্র, বা আপনার ধরেন এই রাষ্ট্রগুলোর মধ্যে স্ট্রাকচারাল অনেকগুলো প্রবলেম আছে। রেসপন্সিবল গভর্নমেন্ট, একটা ওয়েল ডেমোক্রেসি নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অতটা জনকল্যাণমুখী না, বা সরকারি যারা ক্ষমতায় বসে তারা এক ধরনের জনবিদ্বেষমূলক নীতি, বা সরকারের মধ্যে যারা থাকে তারা জনবান্ধব সরকার প্রতিষ্ঠা। জি, একজন আন্দোলনকারীর বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমাদের আগের প্রজন্ম এটা মেনে নিয়েছে, কিন্তু আমরা এটি মেনে নেব না। সুতরাং এই প্রজন্ম আসলে সেই যেটি বলছিলেন যে দীর্ঘদিনের তাদের যে আইনের প্রয়োগ না থাকা, দুর্নীতি, নানান ধরনের ইস্যু, সামাজিক ইস্যু, সেগুলি আর এই প্রজন্ম মানতে চাইছে না, তারা এগুলোর কারেকশন চায়। একটা ছোট্ট বিরতি নেব। এই আলোচনাটা আমরা আরেকটু বড় করে এগিয়ে নিয়ে যেতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালে। দর্শক, আপনাদের আশা করছি। বিরতির পরে একাত্তর জার্নালে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে
আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই নেপালের যে শিক্ষার্থীদের বিক্ষোভ, তরুণ প্রজন্মের বিক্ষোভ, সেই বিষয়। এস এম রাশিদুল ইসলাম, মানে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা এই অঞ্চলে অনেকগুলো দেশের না পাওয়া বা বিক্ষোভ, তারা তরুণ প্রজন্ম যেমন বলছিল যে আগের প্রজন্ম অনেক কিছু মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। সেই জায়গা থেকে এই আন্দোলনটা কিভাবে দেখেন আপনি, যদি ছোট্ট করে অল্প সময় একটু বলেন। না, আমার মনে হয় আনিচুর ভাই যেমনটি বলছিলেন যে রেসপন্সিবল সরকার, মানে যে কারণে আমরা বাংলাদেশেও দেখেছি একটি আন্দোলন, কিন্তু এই আন্দোলনগুলোর একটা আমার কাছে মনে হয় একটা বৈশিষ্ট্য হলো যে একেবারে খুব তরুণরা, যারা একদম খুব তরুণরা এই আন্দোলনগুলোতে অগ্রভাগে থেকে তারা নেতৃত্ব দিচ্ছে এবং একেবারে মানে ছোট ঘটনা থেকে এই আন্দোলনটা একেবারে সরকার পতনের দিকে যাচ্ছে। আমি এখানে কোনো অ্যানালিসিস করতে চাই না, কিন্তু আনিসুর রহমান কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই, উনি আছেন কিনা, যে বাংলাদেশে 1 বছর আগে আমরা এই শিক্ষার্থী এবং স্কুলের ছাত্ররা ছিল যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান দেখেছি। যেহেতু নেপাল মানে আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, ফ্রেন্ডলি রাষ্ট্র এবং কাছের একেবারে, তো নেপালের এই যে জেনজিদের এই যে আজকে আমরা যে আন্দোলনের তীব্রতা দেখলাম, এটা কি বাংলাদেশে 1 বছর আগে যে আন্দোলন বা বিপ্লবটি সংগঠিত ছিল সেখান থেকে কি সাহস বা অনুপ্রেরণা পেয়েছে কিনা, উনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এই আন্দোলনটি কিন্তু মানে শুধুমাত্র সাউথ এশিয়ান কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ডের তরুণ প্রজন্মের জন্য এই আন্দোলনটি একটি স্পিরিট, একটি অনুপ্রেরণা। কারণ বাংলাদেশের এই আন্দোলনটির প্রেক্ষাপটে কিন্তু আপনার পাকিস্তানে একটা আন্দোলন হয়েছে, ইন্দোনেশিয়াতে একটা আন্দোলন হয়েছে, নেপালে একটা আন্দোলন হচ্ছে, এবং আপনি দেখবেন যে সমস্ত তৃতীয় বিশ্ব এবং মধ্যম আয়ের দেশের রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলোতে সরকার এক ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে মানে আপনার হলো রাজনীতিকে নিজের সেলফ সেন্টার্ড করতে চায়, এই সমস্ত রাষ্ট্রের শিক্ষিত এবং ইয়াং যে জনশক্তি আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু আপনার এই আন্দোলনটাকে একটি প্রতিষ্ঠিত এবং পায়োনিয়ারিং মুভমেন্ট হিসেবে কিন্তু অ্যাকসেপ্ট করে তারা রাষ্ট্রের মধ্যে বিপ্লবগুলো ঘটাচ্ছে। এবং আপনি দেখবেন যে এই আন্দোলনগুলোর মধ্যে সিমিলারিটি আছে, সিমিলারিটি ইন এ সেন্স, এখানে যারা মানে আন্দোলনের অগ্রভাগে তারা কিন্তু হচ্ছে সবগুলার বয়স ধরবেন 18 থেকে 30 বা 27 বা 28, তার মানে এরা সবই ইয়াং ব্লাড, তেজদীপ্ত, তারা একটা পরিবর্তন চায়, তারা সরকার ব্যবস্থার দুর্নীতি মানতে চায় না, রেসপন্সিবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করতে চায়, এবং তারা মনে করে যে আমাদের রাষ্ট্রটা কেন আপনার হলো যে ইউরোপিয়ান যে সমস্ত রাষ্ট্রগুলো কল্যাণকর রাষ্ট্র আছে ওই আদলে কেন আমাদের রাষ্ট্র চলবে না, আমাদের দেশের আইনগুলো কেন ওদের মতো হবে না, আমরা কেন অনুন্নত বিশ্বের মধ্যে থাকবো, আমরা কেন এটা করব, বিকজ অফ আমাদের রিসোর্স আছে, সম্পদ আছে। সুতরাং বাংলাদেশের এই আন্দোলনটি শুধু মাত্র সাউথ এশিয়ান কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ডের কনটেক্সটে নিপীড়িত মানুষের এক ধরনের মুক্তির আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ। কারণ খুব সহজে আসলে এই তরুণ প্রজন্মের কাছে তথ্যগুলো আসে, ইউরোপের মানুষের জীবনযাপন, ইউরোপের সামাজিক অর্থনৈতিক অবস্থা খুব সহজে এখন পাওয়া যায়, যেটা আসলে একসময় হয়তো আমাদের রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতেন বা আমরা পেতাম না, সেটা এখন খুব সহজলভ্য। বাংলাদেশের যে যেমন বলছিলেন অধ্যাপক আনিসুর রহমান, যে বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা আসলে অনেকেই নিচ্ছে বা নিয়েছে, আপনি আসলে কি দেখেন নেপালের এই আন্দোলন এবং বাংলাদেশের আন্দোলন? আসলে তারুণ্যের ভাষা তো বিশ্বজুড়েই আসলে সেম। তরুণরা এখন অবশ্যই বাংলাদেশের এই ঘটনা থেকে, তারা বাংলাদেশের জুলাই আন্দোলন থেকে তারা অনুপ্রেরণা নিতে পারে, কিন্তু একটা জিনিস মানে ওনারা তো মিলের কথা বলেছেন, আমি একটা অমিলের কথাই বলি। রেসপন্সটা আজকে আপনার 19 জন মানুষ মারা গেছে, খুবই দুঃখজনক, কিন্তু নেপাল সরকারের এক স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পদত্যাগ করেছেন, ঘটনার দায়টা উনি পদত্যাগ করেছেন। বাংলাদেশেও কিন্তু এরকম ফেসবুক এগুলো তো বন্ধ করা হয়েছে, ইন্টারনেটটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেপাল সরকার আপনার ফেসবুকটা বন্ধ করেছে ঘোষণা দিয়ে, তারা আমাদের দেশে বন্ধ করার পর বলা হয়েছে যে কোনো একটা ডাটা সেন্টারে আগুন লেগেছে, মিথ্যা কথা বলা হয়েছে, জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তারপর যে রেসপন্সটা আপনি দেখেন, এখন পর্যন্ত আজকে 15 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই জুলাইয়ের যারা ঘাতক তারা দায় স্বীকার করেনি। নেপাল কিন্তু আজকে আন্দোলনের প্রথম দিনেই তাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করেছে। হয়তোবা আন্দোলন যেদিকে যাচ্ছে, যেটুকু বুঝছি, তাতে হয়তো সেখানে সরকার পতন হতে পারে। কিন্তু দেখেন, আমাদের দেশে আমাদের যারা মানে ওই সময়ে জুলাইয়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা নেপালের এই শাসক গোষ্ঠীর চেয়ে অনেক বেশি নিষ্ঠুরতা দেখিয়েছেন, অনেক বেশি নির্মমতা দেখিয়েছেন আমাদের দেশের মানুষের প্রতি। তা আমরা আমাদের দেশ থেকে শিক্ষা নিয়ে নেপালে একটা আন্দোলন হচ্ছে, এটা মনে করে আমাদের আসলে কোনো তৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এখনও আমাদের জুলাইয়ের ক্ষতটা আমাদের এখনও তাজা। আমরা চাই যে আমাদের দেশে যে নিষ্ঠুরতাটা হয়েছে, আমাদের দেশের মানুষের উপর, আমাদের দেশের যে তরুণ প্রজন্মের উপর যে নির্মমতাটা হয়েছে, এই রকম নির্মমতা যেন কোনো দেশে না ঘটে। যে কোনো দেশে তরুণ প্রজন্ম আন্দোলন করলেও সেটা যেন শান্তিপূর্ণ সমাধান হয়, সেটা যেন কোনোভাবেই ভায়োলেন্সে রূপ না নেয়। আমি জানি আমাদের অনেক সভ্য দেশে এইসব ভায়োলেন্সের ক্ষেত্রে বিচার হবে, আপনার অপরাধীকে ধরা হবে। আমাদের দেশে আমরা বিচার কাজটা শুরু করেছি, কিন্তু অনেক অপরাধী এখনও ধরা ছোঁয়ার বাইরে। অনেক অপরাধীকে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকাশ্যে ঘটতে দেখা গেছে। অনেক অপরাধীকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে নেপালের এই ঘটনাটাকে আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখলে হবে না। আমাদের দেশে অনেক বেশি নিষ্ঠুরতা হয়েছে, অনেক বেশি অমানবিকতা হয়েছে, এবং এই নিষ্ঠুরতা এবং অমানবিকতার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, যেটা নেপালে আজকে আমরা স্বীকার করতে দেখলাম। জি, অধ্যাপক আনিসুর রহমান, আমরা এই আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কি ধরনের ভূমিকা দেখছি নেপালের, সেটা একটু সঙ্গে আমরা জানি যে নেপালে একসময়ে ভারতের খুব প্রভাব ছিল, পরবর্তীতে চায়না একেবারে সীমান্ত দেশ হওয়ায় এটা এই দুই দেশের প্রভাব সেখানে বিভিন্ন সময় দেখা গেছে। সেগুলো নিয়ে আসলে জিওপলিটিক্যাল কোনো অ্যানালাইসিস যদি থাকে একটু যুক্ত করতে পারেন। বর্তমান নেপালে কিন্তু একটা বেটার গভর্নমেন্ট আছে। আপনি এই সরকারের আগের সরকারের এই সরকারটাও কিন্তু এক ধরনের বিপ্লব বা জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতা এসেছে। এখন বর্তমানের নেপাল কিন্তু মোটামুটি একটা বেটার গভর্নমেন্ট নেপালে আছে। আপনি যেটা আমাদের আরেকজন বক্তা যেটা বললেন যে নেপালের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন, এটা কিন্তু লেসন ফ্রম বাংলাদেশের এখান থেকে লেসন যে বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা কি ধরনের দেউলিয়াতি হয়েছিল, যে জনগণকে হত্যা করছে রাষ্ট্রীয় বাহিনী, সেখান থেকে তারা এটাকে আপনার করে নেই, আপনার কোনো ধরনের অনুতপ্তই হয়নি। নেপাল কিন্তু সেই জায়গা থেকে একটা লেসন নিয়েছে। এটাও একটা লেসন যে রাজনৈতিক দলরা এইটার দায়ভার নিয়ে, রাজনৈতিক মন্ত্রীরা দায়ভার নিয়ে তার মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন। সুতরাং এটা একটা লেসন ফর দ্য ওয়েল এবং গুড গভর্নেন্সের একটা সিম্বল। বাট আজকেও কিন্তু নেপালে বাংলাদেশে যেভাবে সরাসরি হত্যা করা হয়েছে মানুষকে, আজকেও কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি যে একজন তরুণকে কিন্তু পুলিশ হত্যা করেছে, সরাসরি ফায়ার করেছে। তার মানে হচ্ছে এই তৃতীয় বিশ্বের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, এরা কিন্তু আপনার যেহেতু রেসপন্সিবল গভর্নমেন্ট নাই, গুড গভর্নেন্স নাই, সেহেতু গুড গভর্নেন্সের এই প্রেক্ষাপটে কিন্তু আপনার যে এই ধরনের অপরাধগুলো ঘটায়। আর আপনি যেটা বললেন যে এখানে ভারত বিরোধী একটা সরকার আছে নেপালে, এবং প্রো চাইনিজ একটি গভর্নমেন্ট আছে। অবশ্যই এখানে ভারতের সম্পৃক্ততা আপনি তো থাকবে, কারণ হচ্ছে যে ভারত এখন সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে একটা অ্যাক্টর হিসেবে কাজ করার চেষ্টা করবে, কারণ এখন সে বন্ধু শূন্য। এখন নেপালে যে গভর্নমেন্ট আছে এটা অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারতের সাথে অতটা ভালো সম্পর্ক কিন্তু নেপালের নেই। সেক্ষেত্রে চায়নার সাথে কিন্তু এই নেপাল গভর্নমেন্টের একটি ভালো গুড রিলেশনশিপ আছে। সেক্ষেত্রে এই আন্দোলনের ডিসকোর্সগুলার বলে দিবে আসলে আন্দোলনটি কোন দিকে যাচ্ছে, বা ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলা এই আন্দোলনের মধ্যে কি ধরনের ভূমিকা রাখছে। আমি একটা কথা বলতে চাই, এটা একেবারে থিওরিটিক্যাল, ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরিটিক্যাল একটা কথা। সেটা হলো যে রেজিস্ট্যান্স সবসময় কোনো একটা অর্ডার থেকে দাঁড় করায়। অর্থাৎ মানুষের যখন একটা রেজিস্ট্যান্স হয়, প্রতিরোধ সংগ্রাম যখন মানুষ করে, এই প্রতিরোধ সংগ্রামের পিছনে একটা বৃহৎ শক্তি অ্যাক্টর হিসেবে কাজ করে, পিছনে একটা অর্ডার দাঁড় করায়।
সুতরাং বাংলাদেশের এই যে রেজিস্ট্যান্সটা হয়েছে, এই রেজিস্ট্যান্সটা হয়েছে দ্য হ্যাগেমনি অফ ইন্ডিয়ার হ্যাগেমনির বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের এই রেজিস্ট্যান্সে একটা বৃহৎ কোনো একটা শক্তির কিন্তু প্রচ্ছন্ন ছায়া আছে। এখন নেপালে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই রেজিস্ট্যান্সের পিছনে কোন ধরনের শক্তি বা কোনো একটা বৃহৎ শক্তি আছে কিনা এটা আপনি বুঝবেন যে এই আন্দোলনটি আগামীকাল বা তারপরের দিন এই ডিসকোর্সটা কেমন হয়, কোন দিকে যাচ্ছে। জি, তখন আমরা বিশ্লেষণ করতে পারবো যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর গুলো এই রেজিস্ট্যান্স মুভমেন্টের মধ্যে কি ধরনের অ্যাক্টিং রোল প্লে করছে। রাশিদুল ইসলাম, যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এই আলোচনাটা শেষ করতে চাই। জি, কোনো মন্তব্য, প্রশ্ন? না, আমার মনে হয় যথেষ্ট মনে হয় যে আমরা কথা বলেছি। আগামীকালকেও আমরা এই নেপালের পরিস্থিতিটা একটু ফলো করলে বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির আগে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ জার্নালে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই, গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং একটা মন্তব্য করেছিল। প্রেস সচিব বলেছিলেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন যাতে এটা নিয়ে কোনো শঙ্কা সংশয় না থাকে, ফেব্রুয়ারির নির্বাচন, সেটাকে মানে খুব জোরালোভাবে বলার জন্য তিনি এভাবে বলেছেন বলে অনেকে বিশ্লেষণ করেন এভাবে। এই আলোচনাটা একটু এগিয়ে নিতে চাই। বারবার আসলে এটা বলতে হচ্ছে কেন আবুল কালাম আজাদ মজুমদার? কোনো শঙ্কা সংশয় কি আছে? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে গোপন কোনো বিষয় না। একটা পক্ষ তো সক্রিয় আছে যে মানে বাংলাদেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আপনার নির্বাচন বানচাল করা বা দেশে এক ধরনের দেশের যে স্থিতিশীলতা এগুলো নষ্ট করা। আপনার মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু এটা বলেছেন যে আমাদের অনেকেই চাইবে যে আমরা যেন আমাদের দেশটা যেন নির্বাচন পর্যন্ত না যেতে পারে, কারণ নির্বাচনটা হয়ে গেলে আপনার অনেক ধরনের যে রাজনৈতিক যে কুটচাল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষ, দেশের বাইরে থেকে দেশের ভেতর থেকে নানা ধরনের যে চেষ্টা অপচেষ্টা এগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। তো যারা বাংলাদেশে নির্বাচন না হলে রাজনৈতিকভাবে লাভবান হবে বা রাজনৈতিকভাবে কামব্যাক করার সুযোগ পাবে, তারা অবভিয়াসলি চাইবে যে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য, এবং তাদের সেই চেষ্টাটা কোনো গোপন কিছু না। তারা সে কারণেই সরকারের পক্ষ থেকেও সবাইকে আশ্বস্ত করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকেও আশ্বস্ত করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে নির্বাচন হবে এবং এই নির্বাচনটা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, যারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। রাশিদুল ইসলাম, আমরা যে আলোচনায় ছিলাম যে ভোট নিয়ে নানান পক্ষ নানানভাবে এটি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সংশয় শঙ্কা এগুলো বারবার আসছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার মানে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে। এটা নিয়ে কোনো মন্তব্য বা যদি কিছু থাকে একটু বলতে পারেন, আমাদের যুক্ত করতে পারেন। ধন্যবাদ। দেখুন, আগামী যে জাতীয় নির্বাচন, যে নির্বাচনের কথাটি সরকার থেকে বারবার বলা হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি, দ্যাট মিনস ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে। এবং গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব খুব জোর দিয়ে বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই যে নির্বাচনকে ঠেকাতে পারে। এবং আমরাও মনে করছি যে মানে সরকারের যে তৎপরতা এবং নির্বাচন কমিশনের যে তৎপরতা, তাতে মনে করছি যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে ওই অর্থে চ্যালেঞ্জ বলতে যে খুব বড় চ্যালেঞ্জ আছে সেটা আমি মনে করি না। যারা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে যারা ছিল, তারা অবশ্যই কিছুটা মানে অপতৎপরতার মাধ্যমে তাদের একটা স্পেস তৈরি করার একটা চেষ্টা করবে, যেটা এবং যে বিষয়ে আমার মনে হয় সরকারও খুব তৎপর। এবং গতকাল কিন্তু সরকার এই বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং গিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঝুটিকা মিছিল বা এই ধরনের তৎপরতার বিরুদ্ধে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে খুব তৎপর থাকতে বলেছেন। আমার কাছে একটি জিনিস মনে হয় যে আজাদ ভাই এখানে আছেন, যে যেমন রাজনৈতিক দলগুলো যারা মানে জুলাই বিপ্লবের সময় যাদের মধ্যে ঐক্য ছিল, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কিছুটা অনৈক্য দেখছি। অনৈক্য দ্যাট মিনস আপনি যদি দেখেন যে পিআর পদ্ধতি বা গণপরিষদের মাধ্যমে যে আপনার নতুন সংবিধান বা
এই যেমন জুলাই সনদ চূড়ান্ত করা আগামী মানে জুলাই সনদের 15 আইনি তারিখে ভিত্তি কিন্তু দেওয়া জুলাই নিয়েও সনদটা নানান চূড়ান্ত ধরনের করার শেষ মতবিরোধ। সময়। এই জায়গাগুলোতে যে এক ধরনের অনৈক্য, এইগুলোকে সেই রাজনৈতিক দলগুলোকে ঐক্যের মধ্যে এনে যে একটি সুষ্ঠু নির্বাচন করা, সেই জায়গায় সরকার আসলে রাজনৈতিক দলগুলোকে কিভাবে ঐক্যের মধ্যে নিয়ে আসবে, সেটা আমার মনে হয় সরকারের এই জায়গায় কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে। নিশ্চয় সরকার এটা নিয়ে কাজ করছে। এটা চ্যালেঞ্জ মনে করেন কিনা, যদি একটু আবুল কালাম আজাদ মজুমদার আপনার একটু মন্তব্য জানতে চাই। এখানে তো আমি এই কিছু শব্দ নিয়ে কথা বলতে চাই। অনৈক্য, মতবিরোধ, আমি এই বিষয়গুলোকে এভাবে দেখি না। আমি মনে করি যে এখানে কিছু বিষয়ে তাদের মত ভিন্নতা আছে। তাদের এই মত ভিন্নতাটা দূর করা খুব দুঃসাধ্য কোনো কাজ নয়। দুঃসাধ্য কাজ নয় এই কারণেই যে, কারণ তারাও জানে যে আমাদের সবার একটা জাতীয় ঐক্যমত্য এই মুহূর্তে দরকার, কারণ এই ঐক্যটা বিনষ্ট হলে কিছু কিছু পক্ষ সুযোগ নিতে পারে। সো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বোধটা আছে, এবং তারা এটাও জানে যে তাদের মধ্যে তারা যদি কোনো ইস্যুতে যদি প্রত্যেকেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে যে আমাদের জুলাই বিপ্লবের অনেকগুলো অর্জন আসলে ব্যর্থ হয়ে যাবে। এই ব্যর্থতার জন্য জনগণ কিন্তু তাদেরকেই দায়ী করবে যদি কেউ তার নির্দিষ্ট কোনো কারণে এই জুলাই বিপ্লবের অর্জনগুলোকে ব্যর্থ করে দেয়। তো এইটা আমার মনে হয় না এই ঝুঁকিটা আমাদের কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেবে। সো রাজনৈতিক দলগুলো যথেষ্ট এ বিষয়ে সচেতন আছে। তাদের মধ্যে মতভিন্নতা আছে একটা গণতান্ত্রিক সমাজে, যেটা আমরা আশা করি, এবং একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, সেখানে এই মতভিন্নতাটা থাকবে। এবং এই মতভিন্নতাটা দূর করেই আমাদেরকে এই ফেব্রুয়ারির নির্বাচনে যেতে হবে। আর মতভিন্নতা যদি থেকেও যায়, আমি মনে করি যে সেটা এমন কোনো বিরাট কোনো সমস্যা তৈরি করবে না, কারণ এই মতভিন্নতা নিয়েই আসলে তারা মানুষের কাছে যাবে। আমরা এখন যে শব্দের রাজনীতি দেখি বা শব্দের কথামালা দেখি, যে মানে অনেক কিছুতেই মানে এখন সব কিছুকে অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু ব্যক্তি আছে মব হিসাবে চালিয়ে দেয়। সাধারণ কোনো ঘটনাকেও মব বলতে খুব ভয় পায়, কারণ এই ধরনের ঘটনা আগে অনেকবার ঘটেছে, তখন কিন্তু মব কেউ বলতো না। আমি নিজে আপনাকে পত্রপত্রিকার শিরোনাম দিয়ে উদাহরণ দিয়ে একেবারে বলতে পারবো যে একই ধরনের ঘটনায় এখন যেটাকে মব বলা হচ্ছে সেটাকে তখন অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা একটা পয়েন্ট। আবার এই যে আপনার যে রাজনৈতিক কিছু ইস্যুতে যে মতভিন্নতা, এটাকে বিরোধ বলে। বিরোধ মিনস একেবারে এটা তারা কনফ্লিক্টিং সিচুয়েশনে আছে, এরকম তো না। এটা তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, ডিফারেন্স চাওয়া পাওয়ার ভিন্নতা থাকবে। যদি ভিন্নতাই না থাকে তাহলে তো আর তারা আলাদা রাজনৈতিক দল কেন? সো তাদের রাজনৈতিক আলাদা লক্ষ্য উদ্দেশ্য আছে, এটার জন্য তাদের মধ্যে কিছু মতভিন্নতাও আছে। এইটা সরকার এটা নিয়ে কাজ করছে, রাজনৈতিক দলগুলো নিজেরাও কিন্তু কাজ করছে। এমন না যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একেবারে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে। আগে আমরা যেটা দেখতাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের যখন কথা বলা হতো এর আগের নির্বাচনগুলোতে, এমনভাবে কথা বলা হতো যে কিসের সংলাপ, এদের সাথে কিসের সংলাপ, কিসের আলোচনা। এখন তো বিষয়টা এরকম না, রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু পরস্পরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তাদের সামাজিকভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে, তারা রাজনৈতিকভাবেও তারা আলোচনা করছেন, কথা বলে বিভিন্ন জায়গায় তাদের অবস্থানটা ব্যাখ্যা করছেন। তারা তাদের মতটাকে বা তাদের চাওয়াটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এটাকে আমরা মতবিরোধ বা অনৈক্য এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা মনে হয় পরিস্থিতিটাকে আরও বেশি ঘোলাটে করার চেষ্টা করছি। আমরা এই শব্দগুলো ব্যবহার না করে আমরা যদি এটাকে মতভিন্নতা হিসেবে দেখি, ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস হিসেবে দেখি, তাহলে আমার মনে হয় বিষয়টা সবার জন্যই সহজ হয়। মানে এটা নির্বাচন সামনে আসলে কি এটা বাড়বে না কমবে বলে মনে করেন? না, নির্বাচন সামনে আসলে রাজনৈতিক মতভিন্নতা তো থাকতেই পারে। যার যার মত নিয়ে, যার যার ইশতেহার নিয়ে তারা জনগণের কাছে যাবে। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে কার ইশতেহার তারা পছন্দ করবে বা কার মতটাকে তারা সঠিক বলে রায় দেবে, সেটা তাদের বিষয়। এটাই তো নির্বাচনের সৌন্দর্য। এটা আছে বলেই তো আসলে গণতন্ত্র। নাহলে তো আপনি এখন সরকারের কারা থাকবে সিলেক্ট করে দিয়ে দিতে পারতেন যে গণমাধ্যম চাচ্ছে পপুলার ক্যান্ডিডেট হচ্ছে উনি, তা না। কারণ প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতামত থাকবে এবং এই মতামতটাকে আসলে
তারা যদি একমত না হতে পারে তাহলে তারা মানুষের কাছে এটা উপস্থাপন করবে, মানুষের সিদ্ধান্ত নেবে। কারণ আলটিমেট ডিসিশন মেকার কিন্তু পলিটিক্সে জনগণকেই হইতে হবে, এবং এটা হওয়া উচিত। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিতে সুস্থ কোনো রাজনৈতিক সংস্কৃতি হবে না। জি, রাশিদুল ইসলাম, আপনার যদি কোনো মন্তব্য প্রশ্ন থাকে ছোট্ট করে 1 মিনিটে যদি একটু শেষ করতে পারেন, আমরা অনুষ্ঠানটা শেষ করব আজকে। ওকে, তাহলে আমার মনে হয় যে উত্তর আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার যুক্ত হওয়ার জন্য, এবং একই সঙ্গে SM রাশিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য 71 জার্নালে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ 71 জার্নালের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে থাকবেন আশা করি।